5 লাখ ভ্যাকসিন আনতে চীনে গেল পরিবহন বিমান। কোয়াড জোটে যোগ দেবে কিনা তা বাংলাদেশের নিজস্ব বিষয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনার ভারতীয় ধরন বিশ্বের জন্য উদ্বেগের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, একদিনে দেশটিতে ৩,৮০০ জনের প্রাণহানি। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২১ ফিলিস্তিনি নিহত। বিশ্ব নেতাদের উদ্বেগ, সহিংসতা বন্ধের আহ্বান। রাশিয়ায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৮ শিশু ও ১ শিক্ষক নিহত, ২ হামলাকারীর একজন গ্রেপ্তার। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। চীন থেকে সিনোফার্মের ৪ থেকে ৫ কোটি করোনার টিকা কিনতে চায় সরকার। এ নিয়ে দুদেশের মধ্যে দাপ্তরিক কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে রেমডেসিভির সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর আগে চীন বাংলাদেশে তাদের টিকা ট্রায়ালের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছিল, কিন্তু তাতে রাজি হয়নি বাংলাদেশ। একই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমতি দেওয়ার পরই সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশের জন্য কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই সরকার সিদ্ধান্ত নিতে দেরি করেছে এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। এদিকে চীনের উপহার দেয়া ৫ লাখ ডোজ ভ্যাকসিন আনতে সকালে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাহিনীর একটি উড়োজাহাজ। আগামীকাল এসব ভ্যাকসিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আমাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা প্রপোজাল করেছি যে তারা জুন জুলাই থেকে তারা একটা কিছু কিছু করে দেওয়া শুরু করবে, একটা ফেজ আউট করে দিবে। একদম যে ডিসেম্বরেই আসবে সেরকম কিছু না। আমরা তাদেরকে জোর অনুরোধ করেছি এবং তারা রাজিও হয়েছে যে আমরা হয়তো জুলাই মাসে বা জুন মাসে কিছু দিতে পারবো, এবং প্রত্যেক মাসেই যাতে তারা কিছু কিছু দেয়, একটা অ্যামাউন্ট দেয়, সেইভাবে তারা প্ল্যান প্রোগ্রাম তাদেরকে আমরা করার জন্য অনুরোধ করেছি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন বিরোধী অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশ যুক্ত হবে কিনা তা নিজস্ব বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, এ ব্যাপারে আগ বাড়িয়ে কারো কথা বলা অনাকাঙ্ক্ষিত। গতকাল চীনের রাষ্ট্রদূতের এ বিষয়ে দেয়া বক্তব্যের জবাবে দুপুরে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করি, তবে হ্যাঁ, যে কোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে, আমরা সেগুলো শ্রদ্ধার সাথে স্মরণ করি। হ্যাঁ, কিন্তু আমরা কি কাজ করব না করব সেইটা আমাদের দেশের জনগণের মঙ্গলের জন্য আমাদের যে প্রিন্সিপাল পজিশন আছে তার প্রেক্ষিতে উইল ডিসাইড। ওনারা যাই বলতে পারেন, এবং ন্যাচারালি তিনি একটি দেশের প্রতিনিধিত্ব করেন, তারা হয়তো এটা চায় না, তারা বক্তব্য বলবেন। যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেই প্রতিষ্ঠানের লোকজনও আমাদের কাছে এখনও অ্যাপ্রোচও করে নাই। হ্যাঁ, এটা একটু আগ বেড়ে বলা বলি হয়েছে। আমরা এইটারে খুব একটা উনি বলেছেন ফাইন, দ্যাটস মাচ, এটা নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য নাই। ভারতে শনাক্ত করোনার ধরনকে বিশ্বের জন্য উদ্বেগজনক বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে সোমবার বিশ্বের সবচেয়ে বেশি ভারতে ৩,৮০০ প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে ৩ লাখের বেশি মানুষের দেহে। টানা ১ মাস পর ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে, তবে ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তিশগড় ও পাঞ্জাবে বেড়েছে মৃতের হার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ মহারাষ্ট্রে টানা ২ মাস পর সবচেয়ে কম শনাক্ত মিলেছে। সংক্রমণ কিছুটা কমেছে কর্ণাটক, কেরালা ও উত্তরপ্রদেশে। ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপাতি শহরের একটি হাসপাতালে অক্সিজেন সরবরাহের সমস্যার কারণে করোনা আক্রান্ত ১১ রোগীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশেও প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। চিকিৎসক সংকট মেটাতে সাবেক সেনা চিকিৎসকদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে ভারতে শনাক্ত করোনার ধরন B1617কে বিশ্বের জন্য উদ্বেগজনক হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে শনাক্ত হওয়া করোনার ধরনটির দ্রুত বিস্তারের বেশ কিছু প্রমাণ মিলেছে বলে জানান কোভিড বিষয়ক প্রধান মারিয়া ভান কেরকোভ। এখন পর্যন্ত বিশ্বের ১৭টি দেশে ধরনটি শনাক্ত হয়েছে।
এদিকে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতে অক্সিজেন, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য তহবিল গঠন করা হয়েছে বলে জানান সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসিস। ভারতের করোনা সংকট মোকাবেলায় $15 মিলিয়ন সহায়তা দিয়েছে টুইটার। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু 2.5 লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত ভারতে মারা গেছে 2,50,000 মানুষ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশে যমুনায় ভাসছে অর্ধশতাধিক মরদেহ। গঙ্গায় ভেসে উঠেছে আরও 40টি মরদেহ। এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে হামিরপুর এলাকায়। এসব মরদেহ করোনা রোগীর হলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কা তাদের। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত। শ্মশানে সারি সারি মরদেহ নিয়ে স্বজনদের অপেক্ষা এখন প্রতিদিনের চিত্র। এরই মধ্যে উত্তরপ্রদেশের হামিরপুরে দেখা গেছে ভয়াবহ এক দৃশ্য। যমুনায় ভাসছে মরদেহ, কিছু আটকে আছে নদীর তীরে। ভয়াবহ এই অভিজ্ঞতায় আতঙ্কে স্থানীয়রা, কারণ যমুনা তীরবর্তী গ্রামগুলোতে করোনা সংক্রমণের হার অনেক বেশি। পুলিশ বলছে এসব মরদেহের বেশিরভাগেরই শেষকৃত্য হয়নি, কিছু মরদেহ দাহ পুরোপুরি। নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া সেখানকার পূর্ণ রীতি বলেও জানিয়েছে তারা। আগেও যমুনায় মরদেহ ভাসতে দেখা গেছে, তবে সংখ্যা বেড়েছে করোনা মহামারীর কারণে। অনেকে আক্রান্ত হওয়ায় আতঙ্কেও মরদেহ দাহ না করে নদীতে ভাসিয়ে দিচ্ছে বলে জানান হামিরপুরের সহকারী পুলিশ সুপার অনুপ কুমার সিং। শেষকৃত্যের সামর্থ্য না থাকাও এর কারণ হতে পারে বলেও মনে করছেন তিনি। তবে এভাবে করোনায় মৃতদের মরদেহ নদীতে ভাসিয়ে দিলে সংক্রমণ আরও বাড়বে বলে শঙ্কিত স্থানীয়রা। সে বিবেচনাতে নিয়েই তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 10,500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়ালো 33,17,000। নতুন 6,08,000 রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্ত 15,95,00,000-এর বেশি। ব্রাজিলে মারা গেছে 1,000 মানুষ। যুক্তরাষ্ট্রে কমেছে করোনার আক্রান্ত ও মৃতের হার। একদিনে 350 মৃত্যু ও 29,000 মানুষের ভাইরাস পাওয়া গেছে। 12 থেকে 15 বছর বয়সীদের মধ্যে ফাইজার ও বায়োএনটেকের কোভিড-19-এর ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। বিস্তার কমায় বার ও রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে স্পেনে। সুদানে বেড়েছে দ্বিতীয় দফা সংক্রমণ। পাকিস্তানে চলছে দেশ জুড়ে লকডাউন। করোনা সংক্রমণ এড়াতে এভারেস্টের চূড়ায় বিভক্তি রেখা টানবে চীন। নেপাল থেকে এভারেস্টে যাওয়া পর্বতারোহীদের থেকে করোনা সংক্রমণ ঠেকাতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পর্বতারোহীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে বলে নেপালের বেস ক্যাম্প থেকে সতর্ক করা হয়। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এভারেস্টের চূড়ায় বিভেদ রেখা তৈরির সিদ্ধান্ত জানালো চীন। নেপালের দিক থেকে অভিযাত্রীদের মধ্যে 30 জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নেপালেও করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। গাজায় দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। হামাসের শীর্ষ কমান্ডার সহ 21 ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। এর মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তবে হামলার প্রতিবাদে ইসরায়েল, ফিলিস্তিন ও তুরস্কে বিক্ষোভ হয়েছে। দুই দেশে চলমান সহিংসতার ঘটনায় জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে সোমবার ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস সহ বিভিন্ন গোষ্ঠী। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। ঘটে হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে হামাসের 15 সদস্য রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস সীমা অতিক্রম করেছে, তাই এর জবাব কঠোরভাবে দেয়া হয়েছে। জেরুজালেমে মিসাইল হামলা করে রেড লাইন অতিক্রম করেছে তারা। আমরা এর কড়া জবাব দেব। আমাদের অঞ্চল, নাগরিক এবং সেনাদের উপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না। যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদের মূল্য দিতে হবে। তবে ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে আল-লিদ শহরে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। এ সময় ইসরায়েলের পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।
এদিকে দুই পক্ষকে হামলা বন্ধ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। হামাসকে অবশ্যই দ্রুত রকেট হামলা বন্ধ করতে হবে, দুই পক্ষকেই শান্ত থাকতে হবে। এছাড়া রকেট হামলা অবশ্যই বন্ধ করতে হবে জানিয়ে টুইট করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানান তিনি। বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে শিগগির সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে জরুরি বৈঠক হলেও কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে জাতিসংঘের এক কূটনৈতিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, ইসরায়েল এবং হামাসের মধ্যে মধ্যস্থতাকারী মিশর এবং কাতার এই লড়াই থামানোর চেষ্টা করছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, ফলে আবারও ধসে যেতে পারে পুনরুদ্ধারের দিকে যেতে থাকা দেশটির অর্থনীতি। ভারতের এই সংকটকে বিশ্ব বাণিজ্য ও ভ্যাকসিনেশনের জন্য মারাত্মক হুমকি বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বে করোনা মহামারীর কেন্দ্রবিন্দু এখন এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ভারতের এমন পরিস্থিতি সারা বিশ্বের জন্য সংকট বয়ে আনতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। বিশ্বের ৬০ ভাগের বেশি ভ্যাকসিন সরবরাহ করে থাকে বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। গেল বছর বিশ্বের ৯২টি দেশে করোনা টিকা সরবরাহ করার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় আগে নিজের দেশে টিকা প্রয়োগের দিকে মনোযোগ দেশটির। কিন্তু এখন পর্যন্ত দেশটির ২% জনগণকেও টিকার আওতায় আনা সম্ভব হয়নি। ভারতের করোনা পরিস্থিতি উন্নতি না হলে বিশ্বব্যাপী ওষুধ শিল্প সংকটে পড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। জাতিসংঘের হিসেবে বিশ্ব বাণিজ্যের ৮০% হয় সমুদ্রপথে জাহাজের মাধ্যমে, যেখানে ১৭ লাখের মধ্যে কর্মরত ২ লাখই ভারতীয় শ্রমিক। কিন্তু করোনা দ্বিতীয় ধাক্কায় ভারতের সাথে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ থাকায় বিশ্বব্যাপী বন্দরগুলিতে ভারতীয় শ্রমিকদের স্থানান্তর করা সম্ভব হচ্ছে না। এতে করে বিশ্বব্যাপী নৌপথে পণ্য সরবরাহ ও বাণিজ্য সংকটে পড়ার শঙ্কা অনেকের। ভারত বিশ্বের অন্যতম কাপড় রপ্তানিকারক দেশ হলেও করোনার ছবলে বর্তমানে তীব্র শ্রমিক ঘাটতিতে ভুগছে দেশটির টেক্সটাইল খাত। বড় বড় পোশাক কারখানাতেও কমেছে প্রায় অর্ধেকের মতো শ্রমিক। করোনা দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাচ্ছে দেশটির অর্থনীতি সেবাদানের প্রতিষ্ঠানগুলো। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে লেনদেনের পাশাপাশি প্রযুক্তি নির্ভর হওয়ার চেষ্টায়। বেশিরভাগ বহুজাতিক প্রতিষ্ঠানই শিফটে ডিউটি চালুর পাশাপাশি বাসা থেকে অনলাইনে কাজ করার সুবিধা দিচ্ছে। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯ জন শিশু এবং ১ জন শিক্ষক রয়েছেন। আহত হয়েছে আরও ১৬ জন। আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ২ বন্দুকধারী ওই স্কুলে হামলা চালায়। এ সময় বিস্ফোরণও ঘটানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এক কিশোরকে আটক করা হয়েছে। দ্বিতীয় হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এখন পর্যন্ত এই হামলার সঠিক কারণ জানা যায়নি। সামরিক অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার মিয়ানমারের ৩ সাংবাদিক ও ২ অ্যাক্টিভিস্টের বিচার শুরু করেছে থাইল্যান্ড। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের মিয়ানমারে জান্তা সরকারের হাতে তুলে দেওয়া হবে। তবে মিয়ানমারে জীবনের সংকট রয়েছে বলে জানিয়েছেন এসব সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়ে যাওয়া ৫ জনের দলটির সদস্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি। রোববার তাদের চিয়াংমাই শহর থেকে আটক করে থাই পুলিশ। ওই ৩ সাংবাদিক মিয়ানমারের সুপরিচিত সম্প্রচার মাধ্যম ডেমোক্রেটিক ভয়েস অব বার্মায় কর্মরত ছিলেন। বিগত ১ দশকে চীনে জন্মহার সবচেয়ে কমেছে। এই সময়ে দেশটিতে সবচেয়ে ধীর গতিতে জনসংখ্যা বেড়েছে। মঙ্গলবার চীনা সরকার কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান এ তথ্য জানিয়েছে। বিগত ১০ বছরে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ছিল 0.053%। ২০০০ এবং ২০১০ সালে এই হার 0.57%-এর নিচে নেমেছিল। ২০২০ সালের শেষ দিকে এই আদমশুমারিটি করা হয়েছিল। ৭০ লাখ আদমশুমারি গ্রহণকারীরা বাড়ি বাড়ি গিয়ে এইসব তথ্য সংগ্রহ করে। সংকট দূর করতে ২০১৬ থেকে চীনা সরকার এক শিশু নীতি থেকে সরে এসে ২টি সন্তান নেয়ার অনুমতি দেয়। তবে তা খুব একটা ফলপ্রসূ হয়নি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রধান নিং জিছে জানান, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের কারণে প্রাকৃতিকভাবে জন্মহার কমছে।
পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 5 লাখ ভ্যাকসিন আনতে চীনে গেল পরিবহন বিমান। কোয়াড জোটে যোগ দেবে কিনা তা বাংলাদেশের নিজস্ব বিষয় বললেন পররাষ্ট্রমন্ত্রী। করোনার ভারতীয় ধরন বিশ্বের জন্য উদ্বেগের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, একদিনে দেশটিতে ৩,৮০০ জনের প্রাণহানি। গাজায় ইসরায়েলি বিমান হামলায় 21 ফিলিস্তিনি নিহত। বিশ্ব নেতাদের উদ্বেগ, সহিংসতা বন্ধের আহ্বান। রাশিয়া একটি আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।